দরিদ্র বাড়িয়ে বিদায় নিলেন দারিদ্র্যের জাদুকর। বলছে শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের কথা। তার বিশ্বখ্যাত দর্শন হল দারিদ্র্যকে জাদুঘরে পাঠানো। তবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে 18 মাস দায়িত্ব পালন শেষে তিনি যখন বিদায় নিলেন, তখন দেশের অর্থনৈতিক বাস্তবতা তার এই দর্শনের ঠিক বিপরীত পাশে দাঁড়িয়ে আছে। এই 18 মাসে দেশে নতুন করে 30 লাখ মানুষ দারিদ্র্য সীমার নিচে নেমে গেছেন। অর্থনৈতিক বিশ্লেষক ও বিশেষজ্ঞরা মনে করছেন, রাষ্ট্রীয় কাঠামোর আমূল পরিবর্তনের যে সুযোগ তিনি পেয়েছেন তা তিনি কাজে লাগাতে চরমভাবে ব্যর্থ হয়েছেন। বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধিকে তিনি তার সাফল্যের স্মারক হিসেবে তুলে ধরলেও এর পেছনে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও উৎপাদন খাতকে সংকুচিত করার এক নেতিবাচক কৌশল ছিল। ডক্টর ইউনুসের 18 মাসের শাসনামলে অর্থনীতির প্রায় প্রতিটি সুযোগই ছিল নিম্নমুখী। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী তার আমলে নতুন করে বিপুল সংখ্যক মানুষ দরিদ্র হয়েছে। পরিসংখ্যানে দেখা যায় 2024 সালের জুন পর্যন্ত বেসরকারি খাতের বিনিয়োগ ছিল জিডিপির 24%, যা এক বছর পর 2025 সালে 22.48% নেমে আসে, যা গত 4 দশকের মধ্যে সর্বনিম্ন। একই সাথে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি বাস্তবায়নের হার ছিল প্রায় 10 বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে। ডক্টর ইউনুসের সরকার নির্বাচিত সরকারের জন্য 23 লাখ কোটি টাকার এক বিশাল ঋণের বোঝা রেখে গেছে, যা দেশের ভবিষ্যৎ অর্থনীতির জন্য এক বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। ব্যাংকিং খাতের বিশৃঙ্খলা ডক্টর ইউনুসের আমলের অন্যতম কালো অধ্যায় হিসেবে চিহ্নিত হচ্ছে। 2025 সালের সেপ্টেম্বর নাগাদ দেশে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 6,44,515 কোটি টাকা, যা মোট বিতরিত ঋণের প্রায় 35.73%। গবেষণা সংস্থাগুলোর মতে বাংলাদেশি খেলাপি ঋণের এই হার বর্তমানে বিশ্বের সর্বোচ্চ। ভাবা যায়, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা হ্রাসের চিত্রটিও বেশ করুন। ডিসেম্বর মাসে মূল্যস্ফীতির হার যখন 8.5%, তখন মজুরি বৃদ্ধির হার ছিল 8.1%-এর নিচে। অর্থাৎ মানুষের আয় যে হারে বেড়েছে, খরচ বেড়েছে তার চেয়ে অনেক বেশি। অথচ বিদায়ী ভাষণে ডক্টর ইউনুস $34 বিলিয়ন রিজার্ভের পরিসংখ্যান দিয়ে স্বস্তি প্রকাশ করেছেন। গবেষকদের মতে বিদ্যুৎ উৎপাদন কমিয়ে এবং আমদানি কঠোরভাবে সংকুচিত করে সাধারণ মানুষকে চাপে ফেলে এই রিজার্ভ বাড়ানো হয়েছে, যা কোনো টেকসই সমাধান নয়, বরং কপালে দুশ্চিন্তার নতুন রেখা। তিনি সাধারণ মানুষের চোখে ধুলো দিয়েছেন। শুধু তাই না, ডক্টর ইউনুসের বিরুদ্ধে প্রধান উপদেষ্টা পদের প্রভাব খাটিয়ে নিজের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে বিশেষ সুবিধা দেওয়ার গুরুতর অভিযোগ উঠছে। তার শাসনামলে গ্রামীণ ব্যাংকের কর মওকুফ এবং ব্যাংকে সরকারি শেয়ারের পরিমাণ 25% থেকে কমিয়ে 10% নামিয়ে আনা হয়েছে। এছাড়া গ্রামীণ ইউনিভার্সিটির অনুমোদন, গ্রামীণ এমপ্লয়মেন্ট সার্ভিসের জন্য জনশক্তি রপ্তানি লাইসেন্স এবং গ্রামীণ টেলিকমের ডিজিটাল ওয়ালেট চালুর অনুমতি দ্রুততার সাথে দেওয়া হয়েছে। অন্যদিকে তার বিরুদ্ধে থাকা শ্রম আইন লঙ্ঘন ও অর্থ পাচারের মামলাগুলো অত্যন্ত দ্রুততার সাথে খারিজ হয়ে যাওয়ায় বিচার বিভাগের নিরপেক্ষতা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। দায়িত্বরত অবস্থায় তিনি গণমাধ্যমের মুখোমুখি হয়ে সরাসরি কোনো সংবাদ সম্মেলন করেননি, যা তার স্বচ্ছতা ও জবাবদিহিতার অঙ্গীকারকে প্রশ্নবিদ্ধ করেছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় ছিল তার আমলে দেশে সৃষ্টি মব কালচার বা বিশৃঙ্খল জনরোষ, বিভিন্ন গণমাধ্যম অফিসে আগুন দেয়া, সংবাদকর্মীদের অবরুদ্ধ করা এবং ভিন্নমতের কারণে সাংবাদিকদের কারারুদ্ধ করার ঘটনা বিশ্বজুড়ে সমালোচিত হয়েছে। তার সরকারের অধীনে মাজার, মন্দির ও ধর্মীয় উপাসনালয় ভাঙচুর এবং ধর্মের দোহাই দিয়ে পিটিয়ে বিচার বহির্ভূত হত্যার ঘটনা ঘটেছে। এমনকি দেশের দীর্ঘ ইতিহাস, ঐতিহ্য ও মুক্তিযুদ্ধের অমূল্য নথিপত্র এবং ভাস্কর্য বিনষ্টের সময়ও রাষ্ট্রপ্রধান হিসেবে তিনি নীরব ভূমিকা পালন করেছেন। তিনি চলে গেছেন, কিন্তু নবগঠিত সরকারের কাঁধে রেখে গেছেন অনেকগুলো চ্যালেঞ্জ। বিশাল ঋণের বোঝা, মব নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা অবকাঠামো ঠিক করা, সব মিলিয়ে নতুন সরকারের জন্য শুরুটা বড় চ্যালেঞ্জিং।